বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের জন্মদিনের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আজ চ্যানেল আইয়ের জন্মদিন। 16 বছরে পদার্পণ করছে চ্যানেল আই। স্লোগান নির্ধারিত হয়েছে তারুণ্যের 16। কেউ কেউ মিষ্টি করে ষোড়শী চ্যানেল আইও বলে থাকেন। চ্যানেল আইয়ের এই জন্মদিনে চ্যানেল আই গত 15 বছর ধরে কি করছে, কেমন করছে, কিভাবে করছে, ভালো লাগা মন্দ লাগা, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আর আলোচনা করবার জন্যে 4 জন অতিথি রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে, এবং 4 জনই স্বনামধন্য, সুপরিচিত এবং মোটামুটিভাবে সবার কাছে শ্রদ্ধেয়। আমার বায়ে বসা আছেন ব্যারিস্টার রফিকুল হক, বাংলাদেশের অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী, এবং সেই সঙ্গে সর্বজন শ্রদ্ধেয়, এমনকি 2 মেরুতে থাকেন যে 2 নেত্রী, তারাও একটা সময় তার শরণাপন্ন হয়েছিলেন আইনি সহযোগিতার জন্য। মাঝে মধ্যে তারাও হয়তো কটুবাক্য তাকে ঘিরে বলেন, আবার সময় সুযোগ পেলেই হাসি বিনিময় করেন, কুশলাদি বিনিময় করেন, কাছে ডেকে নেন। তিনিও তাদেরকে সময় সুযোগ পেলে এবং প্রয়োজন পড়লে কিংবা তাদের কোনো প্রয়োজন, যে জাতির কোনো প্রয়োজনে তাদের শরণাপন্ন হন, তাদের উদ্দেশ্যে উপদেশ বাণী বিতরণ করেন। কখনো তারা সাড়া দেন, কখনো তারা দেন না। তারপরে রয়েছেন যিনি মোফাজ্জল করিম, সাবেক সচিব, বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত, কবি হিসেবেও তার যথেষ্ট পরিমাণে সুখ্যাতি রয়েছে। আমার ডানে রয়েছেন ডক্টর মিজানুর রহমান শেলী, তিনিও কবি, সাহিত্যিক সবই বলা যেতে পারে তাকে। রাষ্ট্র সমাজবিজ্ঞানী, বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেছেন, শিক্ষকতা করেছেন, সরকারের আমলাও ছিলেন তিনি। তারপরে রয়েছেন রাশেদা কে চৌধুরী, তিনি তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং শিক্ষা তার কাজের প্রধান বিষয়। স্বাগত আপনাদের 4 জনকে স্টুডিওতে। ব্যারিস্টার রফিকুল হক, আপনি সবার শ্রদ্ধা আমাদের, আপনাকে দিয়ে শুরু করি। চ্যানেল আইয়ের জন্মদিনের এই অনুষ্ঠানে আপনি কিভাবে সূচনা করবেন আলোচনাটা? আমি শুভেচ্ছা জানাই। জন্মদিন হলেই তো বয়স বাড়তে থাকে। চ্যানেল আইয়ের বয়স বাড়ুক এটা আমি চাই না। কেউ বলে কমে, হ্যাঁ, কেউ বলে কমে, কেউ চ্যানেল আইয়ের বয়স বাড়ুক আমি চাই না। চ্যানেল আই বলতে তো চ্যানেল তো আমারই। চ্যানেল আই মানে আমার, সো চ্যানেল বিলংস টু মি, সেইটি মনে করি। এতগুলো চ্যানেল আছে, তো আমার চিন্তা করে দেখলাম যে চ্যানেল আইয়ের সঙ্গে আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক। সেই হিসেবে চ্যানেল আইয়ের শুভকামনা করি, উত্তর বৃদ্ধি হোক। এবং চ্যানেল আইয়ের আমি যে 2 জন সাগর এবং শায়েক সিরাজ, এদের চ্যানেল আই না, চ্যানেল আই আমার। এবং সেই হিসেবে আমি চাই চ্যানেল আইয়ের উন্নতি হোক, বয়স বাড়ুক। ছেলেদের বয়স বাড়তে বাড়তে 50-এর পরে কমতে থাকে, তো চ্যানেল আইয়ের বয়স কমতেই থাকুক, বাড়ার দরকার নেই, চ্যানেল আই বেঁচে থাকুক, এইটি আমি চাই। জি, শুনবো আরো কথা। রাশেদা কে চৌধুরী। চ্যানেল আই বলতে আমি শ্রদ্ধা রফিক ভাইয়ের সাথে একমত। আসলে আমাদের চ্যানেল আমরা মনে করি, আর বিশেষ করে শুভেচ্ছা এই 16 বছরে পদার্পণ উপলক্ষে। ষোড়শী চ্যানেল আই, একটা রোমান্টিকতা আছে, তার সাথে বাস্তবতাও আছে। বাস্তবতাটা হলো যে চ্যানেল আই বহুমাত্রিক কাজ শুরু করেছে, দেখিয়েছে, পথিকৃতের ভূমিকা পালন করেছে। আমি অভিবাদন জানাবো চ্যানেল আই যারা শুরু করেছিলেন তাদেরকে, এবং যারা এক কোলা কুশলী সবাই আছেন তাদেরকে অভিনন্দন। এই সুইট 16 উপলক্ষে আমাদের কাছে প্রত্যাশা তো অনেক, প্রাপ্তির জায়গা থেকে হয়তো কিছু কিছু ঘাটতি আছে, সেটা আমরা আলাপ করব। তবে বলবো যে এই 15 বছরে চ্যানেল আই আমাদেরকে যা দিয়েছে সেটার জন্য আসলেই চ্যানেল আইকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর পথিকৃতের ভূমিকা রাখার জন্য এটা আমি উদাহরণ দেব পরবর্তীতে আরো যখন কথা বলার সুযোগ শুনবো আরো কথা আপনার কাছ থেকে। মিস্টার মোফাজ্জল করিম। আমার মনে হয় আমরা 4 জনে যদি একসঙ্গে বলতাম শুভ জন্মদিন, তাহলে আরো সুন্দর শোনা যেত। ঠিকই। এই যে 16 বছর, সুইট 16, বিভিন্ন কারণে 16টা অত্যন্ত আকর্ষণীয়, বয়সের দিক দিয়ে হোক এবং অঙ্গসৌষ্ঠব সব দিক দিয়ে হোক। চ্যানেল আই সত্যি সকলের প্রিয় হয়ে উঠেছে এই 16 বছরে। এবং এখন তো আমি বলবো মিডিয়া জগতে যে কটি উল্লেখযোগ্য
মিডিয়া প্রতিষ্ঠানের নাম বলা যায়, তার মধ্যে চ্যানেল আই অন্যতম। চ্যানেল আইয়ের অনুষ্ঠান সব শ্রেণীর সব ধরনের মানুষের ভাল লাগে, আমার নিজেরও তাই। সেই সকাল থেকে গান শোনা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান আপনাদের, বিশেষ করে কতগুলো অনুষ্ঠান তো বৈশিষ্ট্যধর্মী অনুষ্ঠান যেগুলোর অন্য কোথাও আমরা খুব খুঁজে পাই না, যেমন কৃষি বিষয়ক অনুষ্ঠান বা বিভিন্ন সময়ে বিভিন্ন দিবস পালনের অনুষ্ঠানগুলো, এগুলো অপূর্ব। তো আমি চ্যানেলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, চ্যানেল আরও জনপ্রিয় হয়ে উঠুক, আমাদের সবার কথা বলুক, সাধারণ মানুষের কথা বলুক, সুখ দুঃখের কথা বলুক, বেশি করে কথা বলুক। আর আপনি তাকিয়ে আছেন, আপনার তৃতীয় মাত্রার সম্বন্ধে কিছুই বললাম না। সত্যি কথা বলতে গেলে তৃতীয় মাত্রা একটা লংগেস্ট সিরিজ, এবং নট অনলি লংগেস্ট, আপনার একটা অপূর্ব সিরিজ আপনার সামনেই বলছি আর কি, যেটা 4500টি অনুষ্ঠান বোধহয় আপনি প্রায় করেছেন। 4100-এর মতো। 4100। আচ্ছা। তো এই যে এতদিন যাবৎ এটা জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং এতদিন যাবৎ মানুষকে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত ইত্যাদি দিয়ে এসছেন, তার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ। আমি চ্যানেল আইকে স্পেশালি ওনার সঙ্গে মিলিয়ে বলি, পৃথিবীর যে কোনো জায়গা, রিসেন্টলি ভেনিসে গিয়েছিলাম, ভেনিসে গিয়ে দেখি মেয়ের ভিতরে চ্যানেল আই দেখি। ভেনিস থেকে প্রায় 50 মাইল দূরে একটা প্রভিন্সে গেলাম, সব বাঙালিরা নিয়ে গেল, একবারে তো নিমন্ত্রণ করলো, তার ইটালিয়ান বউ, ওমা সে দেখি চ্যানেল আই দেখছে। আমি কি বলে এই যে মারা গেল, এই যে সেই খবর ওখানে বসে। এইটি হচ্ছে চ্যানেল আইয়ের বৈশিষ্ট্য, যে পৃথিবীর যেখানেই যাই সেখানে চ্যানেল আই পাই, এটা আর কোথাও পাওয়া যায় না। হয়তো সবাই ডক্টর মিজানুর রহমান শেলী। কবি মুফাজ্জল করিম অগ্রজ প্রতিম, এবং আমি যে রস্য জীবন প্রশাসনিক এলাকায় কাজ করেছি তার মধ্যেও তিনি আমার অগ্রণী ছিলেন, বিশ্ববিদ্যালয়তে বটেই। কবি হিসাবেও শুধু অগ্রণী নয়, খ্যাতনামা। শেলী আমার জন্মদিন না, কিন্তু বলছি যে কথা ওনার বলার কথা ছিল সেটা আমি বলছি। ওনার কথা মানে রবি ঠাকুরের ভাষার পুনরাবৃত্তি করে, হে নতুন দেখা দিই কারবার, জন্মেরও প্রথমে শুভক্ষণ। এবং এই জন্মদিনে এই কথা বলতে পারে আমরা সবাই যে অত্যন্ত আনন্দিত, এটা তো আমাদের প্রত্যেকের কথাতেই পরিষ্কারভাবে বোঝা গেছে। এবং এই সময় একটা আশীর্বাণীও মনে 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 স্বাভাবিকভাবে আসে, সেটাও রবি ঠাকুরের যে লেখা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বসন্ত যে লিপি দেখে বনে বনান্তরে, তাহার খুশি ঝরুক তোমার অন্তরে। তাহার খুশি ঝরুক তোমার অন্তরে এই জন্য যে একটু আগে আমরা দিল্লুরের কাছে শুনছিলাম যে এইবারকার স্লোগান বা প্রধান বাক্য হচ্ছে তারুণ্যের সময়। তারুণ্য চ্যানেল আইয়ের কিছুদিন আগে, বোধহয় 1 বছর 2 বছর আগে, এই শ্রদ্ধেয় রফিকুল হক সাহেব ছিলেন, আমরা এ নিয়ে আরোপ করছিলাম, এবং আমি সেখানেও বলেছিলাম চ্যানেল আইয়ের যেটি সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে সজীব, সবচেয়ে স্থায়ী আবেদন আমার কাছে, তা হলো তার তারুণ্য। এবং এই তারুণ্য বয়সের সঙ্গে ক্ষয়ে যায় না, বরং আত্মা যেমন অবিনশ্বর, স্মৃতি যেমন অবিনাশী, আত্মা যেমন অনন্ত, অজর এবং অমর, সেরকমই যে প্রতিষ্ঠানের বা যে ব্যক্তির মধ্যে রয়েছে তারুণ্য, সজীবতা, প্রাণ প্রাচুর্য, তা কখনো বয়সে বড় হতে পারে না, একবারে শিশুও রয়ে যায় না, তরুণ থাকে এবং তরুণী থাকবে, এটি আমার বিশ্বাস। এ ধরনের আলোচনা একটা বড় সমস্যা হচ্ছে যে মনে হয় যেন নিজেদের প্রশংসা শুনবার জন্য আলোচনা করা, এটা বড় বিড়ম্বনার বিষয়। নিজের জন্মদিনে বা নিজেদের জন্মদিনে বা নিজেদের অনুষ্ঠানের কোনো বিশেষ, যেমন একটু আগে সংস্কৃতির অংশ, জন্মদিনে কেউ কাউকে গালি না, যেমন একটু আগে আমি মিস্টার মোফাজ্জল করিমের বক্তব্য মুগ্ধ হয়ে শুনছিলাম, তার দিকে তাকিয়ে তিনি মনে করলেন আমি বোধহয় আমার অনুষ্ঠান নিয়ে শুনতে চাইছি। তো আমি আলোচনাটাকে একটু অন্যভাবে শুরু করতে চাই, যদিও সংস্কৃতির অংশ আপনি বলছেন রাশেদা কে চৌধুরী, আমি এই জায়গাটাতে একটু পরিবর্তন আনতে চাই। আপনারা যদি প্রত্যেকেই একটু বলেন, এই শুরুর দিকে আমরা কথা বলছি যে চ্যানেল আইয়ের কোন বিষয়টি আপনাদের মধ্যে সবচাইতে বিরক্তির উদ্রেক করে? ভালো কথা একটু পরেই শুনি, খারাপ কথা দিয়ে শুরু করি। কে প্রথমে বলবেন? চ্যানেল আইয়ের কোন বিষয়টি আপনাদের মধ্যে সবচাইতে বিরক্তির উদ্রেক করে? বিরক্তিকর হলেই তো সেটা বদলে অন্য চ্যানেলে চলে যায়।
চ্যানেল আই সবসময় এই যে আজকাল ওই মেয়েদের খুঁজে বেড়াচ্ছে চ্যানেল আই না, জি, এইগুলো ছেড়ে কোথায় যাব, অন্য কিছু বেয়ারা কিছু হলে আর একদিকে চলে যাই। তো সবসময় চ্যানেল আইটি প্রেফারেন্স দেই, এবং নতুন নতুন আপনাদের প্রোগ্রাম হয়। এই যে যেটা হচ্ছে কিসের সন্ধানে, এই যে লাক্স চ্যানেল, লাক্স চ্যানেল সুপারস্টার। সুপারস্টার। তো সুপারস্টার দেখতে ভালোই লাগে, তো অন্য জায়গায় যাবই বা কেন, কিন্তু বেয়ারা দেখি কালো মেয়ে নিয়ে আসছেন, পচা মেয়ে নিয়ে আসছেন, তখন ঘুরিয়ে অন্য এখন দিকে তো চলে কালোরাই বিশ্ব সুন্দরী হয়, এটা মিস কিন্তু, ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স। রফিক ভাই আমি কিন্তু একটু আপত্তি করবো, কারণ আরে কি এত সুন্দরী, আমি বললাম যে পাওয়ার মাথা আর কি সাদা আসবেই না ক্যামেরা। কোনো কিছু বিরক্তির উদ্রেক না করলে আপনি অন্য চ্যানেলে যান কেন? ওই যে বললেন যে বেয়ারা কিছু দেখলে, বেয়ারাটা কি দেখেন আপনি? বেয়ারাপনা কিছু পান আমাদের মধ্যে? সেরকম কিছু পাই না, আপনাদের নাচ গান খুব বেশি একটা থাকে না। না, কিন্তু আমার আমার মনে হচ্ছে রফিক ভাই যে বলছেন এই যে শুনে যে আমি একবার খণ্ডকালীন সাংবাদিক ছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, অবজারভার পত্রিকায়, তৎকালীন পাকিস্তান অবজারভার, এখন শুধু অবজারভার বোধ হয়, তার বিশ্ববিদ্যালয়ে সংবাদদাতা হিসাবে। তো সেখানে আমাদের একজন কোর্ট রিপোর্টার ছিলেন, তিনি বানান ভুল করতেন, এবং দৌর্দণ্ড প্রতাপ বার্তা সম্পাদক ছিলেন ABM মুসা ভাই মরহুম। খুব ক্ষিপ্ত হয়ে তাকে যখন বললেন যে তুমি কেন ভুল বানান লিখে এরকম রিপোর্ট দিচ্ছ, তখন সালাম সাহেব এডিটর ছিলেন, তিনি উপস্থিত ছিলেন সেখানে। তিনি বললেন তুমি একটু সন্দেহ হলে ডিকশনারিটা দেখলেও তো পারো। আর কি করবো, সন্দেহ তো হয় না, এখন কি করে বিরক্তি। আচ্ছা, আপনি যখন ভুলের কথা বললেন, তো একটা পুরোনো কথা মনে পড়লো, বহু 1951 কথা বলছি। বিষ্ণুদে নাম শুনেছেন, কবি বিষ্ণুদে। তা আমি ভুল লিখেছি ভয়দুর্গুল, আমার গায়ে এক চার মেরে বলল ভুল বানান ভয়সুল্লাহ, আর এক দিয়ে বলে ভবিষ্যতে যেন ভুলো না। সেই ভুল আমি ভুলি না, সেই ভুল। আপনি ভুল করে বলতে চাইছেন না যে আমাদের কোনো কিছু বিরক্তি উদ্যোগ করে কিনা? রাশেদা কি চৌধুরী বলতে চাইছিলেন? বিরক্তি এটা আপনারা বলবেন যে আপনাদের ব্যবসায়িক ব্যাপার। একটা ভালো নাটক দেখছি, তার মধ্যে ঢুকিয়ে দিলেন একটা অ্যাডভার্টাইজ, একটা বিজ্ঞাপন, চলতেই থাকলো, তখন কিন্তু সত্যি সত্যি বিরক্ত লাগে। একটা ভালো অনুষ্ঠানের মাঝখানে বিজ্ঞাপন ছাড়া টেলিভিশন তো চলবে না। আপনারা আপনাদের বক্তব্য দেবেন, কিন্তু তার মধ্যেও বোধহয় একটা পরিমিতির ব্যাপার আনতে হবে আপনাদেরকে। চ্যানেল আইয়ের কাছে ব্যতিক্রম, কিন্তু এই যে নাটক টাটকের মাঝখানে, আরে বাপরে বাপ, স্ক্রলে দেন ভালো কথা, কিন্তু এই মাঝখানে যে শুরু হয় আরেকটা বিষয় আছে। আমি যেটা চ্যানেল আইয়ের কাছে প্রত্যাশা করি, যে চ্যানেল আই ঠিক গড্ডালিকা প্রবাহে ভাসাবে না। যেমন আন্তর্জাতিক নারী দিবস, ওই ধরনের একটা বিজ্ঞাপন, যে বিজ্ঞাপন নারীকে ঠিক সম্মান দেয় না, ওরকম একটা বিজ্ঞাপন কেন দিতে হবে আপনাদের? তো এগুলা একটু প্রত্যাশাটা আছে। আপনারা কৃষি নিয়ে যে দেন মাঝে মাঝে অসাধারণ, মাঠে চলে যায়, এটা অসাধারণ কম্পেয়ার টু এনিবডি। হ্যাঁ, ওই যে বহুদিন আগে ওই সব মেয়েদের নিয়ে গেল ইউনিভার্সিটি, নিয়ে গিয়ে ফিরে চলো মাটির টানে, তা বলে যা আয় করলো ওইটা দিয়ে কেউ খাও, ওইটা দিয়ে কিছু পাবে না। তো সে একটা অদ্ভুত প্রোগ্রাম, এগুলো আজকাল হয় না। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম কখন যান, তাহলে ভোর 3টে 2টোয় চলে গিয়ে মাঠে গিয়ে ভোরবেলা গিয়ে ধরি। তো এই ধরনের প্রোগ্রাম রিসেন্টলি আর দেখছি না খুব একটা। ওই বিরক্তি, রফিক ভাই তো বলছিল যে ওনার বিরক্তি লাগে না বিশেষ কিছুতে, মোটামুটি একই কথা মিজানুর রহমান শেলিও বলেছে। রাশেদা কিন্তু আমার মনের কথা বলে দিয়েছে, এবং শুধু আমার মনের কথা নয়, এটা বোধহয় প্রায় সব দর্শকেরই এই একটি কথা। এখানে একটা কথা আছে, আমি ছোটবেলায় একটা কবিতা, বোধহয় কায়কোবাদের কবিতা, বোধহয় মহাকবি কায়কোবাদ, আমাদের দোহার নবাবগঞ্জের কায়কোবাদ, মহাশ্মশান কাব্যের রচয়িতা, তিনি বোধহয় 2টি লাইন লিখেছিলেন যে কি, সজ্জন গুণ খুঁজে দোষ খুঁজে পামর, মক্ষিকা ব্রণ খুঁজে মধু খুঁজে ভ্রমর। এরা সব মধু খুঁজার। আচ্ছা, তো এখন বিজ্ঞাপন সম্বন্ধে আমারও একটু বক্তব্য আছে। বিজ্ঞাপন ছাড়া আপনারা চলতে পারেন, সব ঠিক আছে।
রাজনৈতিক দলরাও বলতে পারে যে হরতাল ছাড়া আমরা কোনদিন রাজনীতি করতে পারবো না, দাবি আন্দোলন করতে। হরতালও দিতে দিতে এমন মানুষের বিষাদ এসে গেছে আর কি। তেমনি আপনাদের বিজ্ঞাপন, হরতাল যায় না, মানুষ, সাধারণ মানুষ তো হরতাল করে না, সত্যি কথা বলতে গেলে। তেমনি আপনাদের বিজ্ঞাপনও সাধারণ দর্শকরা দেখতে উৎসুক না। যদি একটু অন্য বিকল্প চিন্তা করা যায় যে আপনাদের টাকা পয়সা আর কিভাবে আসতে পারে, আর বিজ্ঞাপনটা যদি কমিয়ে দেওয়া, আর বিশেষ করে ওই যে ভালো প্রোগ্রাম হবে তার মাঝখানে চলে এলো একটা যত ভালো প্রোগ্রাম তত বেশি বিজ্ঞাপন, বিজ্ঞাপনের কারণে একটা ভালো অনুষ্ঠান কিন্তু মার খেয়ে গেল। কোন বেড়াগা করোড়পতি, তাতেও তো বিজ্ঞাপন আছে। তো সেটাই আর কি। এখন তো এমন অবস্থা, বিশেষ করে আপনাদের চ্যানেল আইর আবার বিজ্ঞাপনের একটা লক্ষ্য করেছেন বোধহয়, আর একটা বৈশিষ্ট্য আছে, আমি একটু স্মরণ করিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে চ্যানেল আই বোধহয়, হ্যাঁ বলা যেতে পারে এক অর্থে একমাত্র চ্যানেল যেখানে আমেরিকার অনেকগুলো পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়। তার কারণ যখন দেওয়া হয় তখন আমেরিকাতে তখন ওই যে তখন ঠিক রমরমা অবস্থা, বা সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে লোকজন গেছে, হোটেলে গেছে, দিনের বেলা সকালে। আচ্ছা, তো এটাতে আমরা এখন জানি যে রুহানা নামক একটা চাল আছে, একটা চাউল, একটা রুহানা আছে, আর একটা রুহানা, আরো কি অনেকগুলোই আছে। এটার জন্য আমাদের প্রাসঙ্গিকতা কিন্তু মোটেই নাই, আপনাদের আছে। কারণ ওদের কাছ থেকে আপনার এখানে যদি আপনি টাকায় যদি বিজ্ঞাপনের মূল্যটা পান, ওখান থেকে পান ডলারে পান, তো সেই জন্য আপনারা ইয়ে করেন। কিন্তু এটাতে অনুষ্ঠানের মান কতটুকু ক্ষুণ্ণ হচ্ছে এটা একটু বিবেচনা করা, একটু গবেষণা করার বা একটু স্টাডি করার বিষয় আছে। অনুষ্ঠানের মান বলছেন নাকি মানে অনুষ্ঠান দেখতে না, দর্শকরা কতটা সামগ্রিকভাবে চ্যানেল আইয়ের মান, অনুষ্ঠানের মান, এটা ভুল বললাম। চ্যানেল আইয়ের মান না, আপনি সব প্রত্যেকটা চ্যানেল আপনি লক্ষ্য করে সবগুলোতেই সেই হিসেবে চ্যানেলের তো আসলে বিজ্ঞাপন ছাড়া আয়ের কোনো উপায় নেই। আর কোথাও কোথাও আছে দর্শকরা যারা দেখেন তারা পে করেন, তো বাংলাদেশে তো সেটি সম্ভব নয়। বিদেশে তো পে চ্যানেল দিয়ে, আমাদের তো অভ্যাস করা হয়নি, হলে হয়তো হতো, আর হয়তো কোনোদিন হবে যদি আমরা ডিজিটাল। মিজানুর রহমান শেরি, আপনার বিরক্তির কারণ চ্যানেল আইকে ঘিরে কোনো? আমি সাধারণত বিরক্ত হতে পারি না, এবং এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। বিরক্ত না হওয়ার কারণে নানা ভাবে সর্বস্ব ঋত হয়েছে, এবং এখন প্রায় অবেলা এসে কি করলাম বলে নিজেকে জিজ্ঞেস করতে হয়। বিরক্তি, ক্ষোভ, ক্রোধ ইত্যাদি না থাকলে পরে মানুষ জীবনে উন্নতি করতে পারে না, এটা জাগতিক সত্য। তো সেটা অবান্তর কথা। এই প্রসঙ্গে আসলে আমি যেটা বলবো, চ্যানেল আইয়ের নিজস্ব যে ভঙ্গিমা রয়েছে তার একটা বিশেষত্ব রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। অন্যান্য যে সমস্ত চ্যানেল আমরা এখানে দেখি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের তুলনায় কতকগুলো ব্যাপারে এটা শুধু অগ্রণী নয়, মান নির্দেশ করেছেন। বিশেষ করে টেলিফিল্ম এই ক্ষেত্রে, এবং মানুষের কৃষ্টি এবং দর্শনের ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ তার অবদান। কিন্তু আমি একটা প্রশ্ন এখানে জিজ্ঞেস করব, যে কোন জায়গায় যেন আবেদনের একটা কমতি রয়েছে, শুধু চ্যানেল আইয়ের নয়, চ্যানেল আইকে বলে বিশেষ করে তার মধ্যে একটা দর্শন রয়েছে, তার মধ্যে একটা কৃষ্টি রয়েছে, তার মধ্যে একটা ঐতিহ্য সংরক্ষণের চেষ্টা রয়েছে। সেই জন্য বলছি, এবং আবেদন সৃষ্টি করার একটা জনগ্রাহ্য কৌশল এই চ্যানেল রপ্ত করেছে, ইতিমধ্যে অনেকখানি রপ্ত হয়েছে। তাহলে পরে পার্শ্ববর্তী দেশ ভারতের যে সমস্ত চ্যানেল, আমি সেদিনও একটি অনুষ্ঠানে বলেছিলাম চ্যানেল আইয়েরই, যে আমাদের গৃহবধূরা, তাদের সন্তানেরা, তাদের পরিচারিকারা এবং গৃহপালিত পুরুষেরা প্রায় ৭৫% দেখে থাকেন, তার বদলে তার প্রতি চ্যালেঞ্জ হিসাবে চ্যানেল আই কেন কিছু তৈরি করতে পারছে না? অন্যান্যরও করা উচিত, কারণ ওই যে ৭৫% দর্শক, ৭৫% দর্শক, যদি আমি এখনো এ ব্যাপারে একেবারে সুনিশ্চিত না যে অন্যান্য বিদেশি চ্যানেল দেখে থাকেন, বিশেষ করে ভারতীয়, তাহলে পরে আমরা কোথায় পাচ্ছি না? আমার মনে হয় সেখানে যেটাকে বলা যায় বিনোদনমূলক অনুষ্ঠান আরো সুন্দরভাবে, আরো জনগ্রাহ্যভাবে, আরো জনপ্রিয়ভাবে অবশ্যই চ্যানেল আই নেতৃত্ব নিতে পারবে এই ব্যাপারে। কারণ এই প্রসঙ্গে আমি একটুখানি কথা বলবো। ৮০-র দশকে কুমিল্লা একাডেমিতে একটি
দর্শক শ্রোতাদের জরিপ নেওয়া হয়েছিল। তখন দ্য ইনক্রেডিবল হাল্ক বলে একটি, এবং তখন সেটা দেখানো হতো আমাদের বিটিভিতে, একমাত্র তখনকার চ্যানেল। সেই বিটিভিতে দেখানোর সময় সেই ইনক্রেডিবল হাল্ক গ্রামে অঞ্চলে বহু লোক দেখতো। তো তাদেরকে জিজ্ঞেস করা হলো, আমি নিজে সেই জরিপ উপস্থিত ছিলাম অন্য সূত্রে। আপনি তখন তথ্যমন্ত্রী ছিলেন আপনার সময়? না, আমি তখন সরকারি চাকরিতে ছিলাম না। তথ্যমন্ত্রী ছিলেন? না, মন্ত্রীও ছিল, মন্ত্রী তার 1 দশক পরে। আচ্ছা। তখন মানে একটা শূন্যতার মধ্যে ছিলাম, ত্রিশঙ্কুর মতো। চাকরি ছেড়ে দিয়েছি, এই পরামর্শ উপদেষ্টা নানা কথা বলে কোনো করতে জীবন চালায়। এই অবস্থাতে তখন দেখেছি বেকার যুবক, তখন বেকার যুবক, বেকারি, সেলফ এমপ্লয়েড। তখন ওনার সঙ্গে দেখা হতো এই চাঁদপুরে, তারপরে অনুষ্ঠানে কি কি প্রতিষ্ঠান জরিপে। তো সেখানে গিয়ে দেখেছি, যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কোন অনুষ্ঠান সবচেয়ে বেশি দেখেন ঢাকার টিভির, ওরা বলছে ইনক্রেডিবল হাল্ক। বলে এটা আমরা কি দেখেন, তখন তো ডাবিং এর ব্যবস্থা ছিল না অনুবাদ করার জন্য। বললো যে ওটা খুব ভালো, ওটা আমরা দেখে মজা পাই, বুঝি। বলে বোঝেন, ওটা অন্য ভাষা। বলে না, ওদের হাব ভাবে বোঝা যায় কি বলছে। বলে এটা তারা সবচেয়ে জনপ্রিয় বলে বোঝা গেল, ভাষা না বুঝলেও। কিন্তু সবচেয়ে আপনারা কোন অনুষ্ঠান অপছন্দ করেন? বলছে যে বক্তৃতা, বিবৃতি এবং ঢাকার নাটকগুলো। বলে কেন? বলে কোন ভাষায় যেন কথা বলে। সত্য কথা, মানে মাটির থেকে মাটির ছেলে আমরা দেখেছি। এই কথা যদি আজকেও জিজ্ঞেস করা হয়, ভারতের ওই অনুষ্ঠানগুলো ভারতে ওরা বিকৃত করে আমাদের বিক্রমপুরের ভাষা বলেছিল। আমি বিক্রমপুরের অধিবাসী, সেটা দেখার জন্য এত লোকে লাইন দিয়েছে। আমরা নিজেদের সিলেটি ভাষাকে এখানে প্রচার করতে পারছি না। আছে কি কোনো উপায়? সিলেটি ভাষা এখানে প্রচার। রাশেদা কে চৌধুরী, আপনার কাছ থেকে একটু শুনি আমরা চ্যানেলটা ওভারঅল একটা মূল্যায়ন যদি আপনি করেন। একটা বিষয় শুরুতেই যেটা বলেছিলাম যে চ্যানেল আই যেহেতু শুরু থেকেই দর্শক জনপ্রিয়তা পেয়েছে, তো যেখানে জনপ্রিয়তা থাকে সেখানে প্রত্যাশাও থাকে। তো এখানে বোধহয় চ্যানেল আইকেই বিবেচনা করতে হবে যে প্রাপ্তির জায়গা থেকে দর্শকদের কি আছে, দর্শকরাও বলতে পারেন। কিন্তু কিছু কিছু জায়গায় চ্যানেল আই আসলেই পথ দেখায়। আমরা যেখানে মানে কাজ করতে করতে আমাদের শিক্ষা সচেতনতা নিয়ে কাজ করতে গিয়ে আমরা যখন ভাবছি যে নতুন প্রজন্ম, বিশেষ করে কিশোরীদের কিভাবে আনা যায়, বাহ, হঠাৎ করে দেখি চ্যানেল আই একদিন স্বর্ণ কিশোরী অনুষ্ঠান শুরু করেছে। তো এই যে বিষয়গুলা কেউ ভাবার আগেই চ্যানেল আই করছে, এটা আমাদেরকে খুবই আনন্দিত করে। আবার সেই প্রত্যাশার জায়গাটাতে চলে যায়। এখানেই বলবো যে আপনার স্বর্ণ কিশোরী গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। এই জায়গাটাতে একটু আসতে হবে চ্যানেল আইকে, আমি যেটা মনে করি। আরো অনেক বেশি, যেরকম হৃদয়ে মাটিও মানুষ চলে গেছে, যেটা রফিক ভাই বললেন, যে এই যে নতুন প্রজন্মকে মাটির সৌরভটা দেওয়া, এই জায়গাটাতে কিন্তু এখনো আরো যেতে হবে। মানে আমাদের মধ্যবিত্তের চিন্তা ভাবনা সবকিছুর মধ্যে চ্যানেল আই জড়িয়ে আছে একদম। এবং সেখানে আমি মনে করি যে হৃদয়ে মাটিও মানুষ যে জায়গাটা করে নিয়েছে, এই যে কৃষকের ঈদ ইত্যাদি, তারপরে এই যে নৌকা বাইচ, কত রকম কিছু, এগুলো মানে একদম মাটির কাছে নিয়ে গেছে মানুষকে। অন্যান্য প্রোগ্রামগুলো যদি যেতে পারে, প্রকৃতি ও জীবন কিন্তু একটা দর্শক তৈরি করেছে। আমরা এত কথা বলি পরিবেশ নিয়ে, এই আমাদের প্রকৃতি নিয়ে, কিন্তু আসলে মানুষের কাছে পরিচিত করানো কোন গহীন জঙ্গলে, কোন হাওরে, কোন জায়গায়, এগুলো কিন্তু মাটির কাছে চলে এসছে একদম চ্যানেল আই। আমাদের প্রত্যাশাও ওখানে। আরেকটা যেটা চ্যানেল আই করেছে, যেটা আমরা মানে চ্যানেল আইয়ের সাথে সম্পৃক্ত থাকতে পেরে অনেক আনন্দিত, আমরা তথ্য দিই আপনাদের, সেটা হচ্ছে শিক্ষা সংবাদ। এই শিক্ষা সংবাদ যখন শুরু করা হয়, তখন আমাদের প্রত্যাশার জায়গা থেকে ছিল যে কি জানি এটা বোধহয় লোকে নেবে না। পরে দেখলাম যে এটা অন্যান্য চ্যানেলগুলো আগে যেখানে কোন ধরনের, যেটাকে আমরা বলি যে উন্নয়ন সাংবাদিকতা, যে জায়গাতে ছিল না, সবাই শুরু করেছে। এখন কম বেশি সবাই করে, কৃষি সংবাদে অনেকে করছে। এই যে পথিকৃতের ভূমিকা, আমি মনে করি এটা ভালোই হয়েছে। সবাই তো সবসময় আর খালি চ্যানেল আই হয়তো দেখে না, কিন্তু চ্যানেল আই যে মডেলটা তৈরি করেছে, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। কিন্তু যে জায়গাটাতে এখনো চ্যানেল আইকে অনেক দূর যেতে হবে, সেটা হলো এই যে এই বিদেশি সিরিয়াল গুলা দেখার জন্য আমাদের মধ্যবিত্ত, বিশেষ করে একটা জিনিস
যোগ করতে চাই যে আমেরিকান একটি বিশ্ববিদ্যালয়ে এক ব্রিটিশ শিক্ষক গিয়ে দেখে যে সেখানে প্রত্যেক বছর একই প্রশ্ন দেওয়া হয়। তো ওটা দেখে উনি বললেন যে এটা কি ব্যাপার, তোমরা জানো না যে ছাত্রছাত্রীরা আগের বছরের প্রশ্নগুলি দেখে ফেলে, দেখে ওগুলো বাদ দেয় বা আবার যদি আসে তাহলে ওগুলো রেডি করে নিজেরা প্রস্তুত করে। তো এইভাবে এই একই প্রশ্ন বারবার করলে ওরা তো উত্তরগুলি খুব ভালো দেখবে এবং যতটা না ভালো করা উচিত তার চেয়ে বেশি ভালো করবে। তখন ওই আমেরিকান অধ্যাপকরা ঘেসে পড়ে যে হ্যাঁ আমরা জানি, আমরা একই প্রশ্ন দেই প্রত্যেক বছর, খালি উত্তরগুলি বদলে দেই। এখন জীবনে কিন্তু তাই হচ্ছে, একই প্রশ্ন 5000 বছর ধরে 7000 বছর করছে, কিন্তু উত্তর বদলে যাচ্ছে। আইনের ক্ষেত্রে হোক, প্রশাসনের ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, যেখানেই বলি না কেন, এই যে প্রশ্নের উত্তর নতুন করে দেওয়া, এটাই বোধহয় ওনার কথাই আমি অনুরণন করছি, করা হয়েছে। এবং এটা যদি অক্ষুণ্ণ রাখতে পারে তাহলে তারুণ্যটা অক্ষুণ্ণ আসলেও। এবং বিদেশি এই যে সিরিয়ালগুলো দেখতে গিয়ে আমাদের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, এখন তো দেখি নিম্নবিত্ত, তাদের সাথে বসে তাদের গৃহ পরিচারিকারাও দেখছেন এমন ভুল স্ল্যাং, মানে ভাষা, এটা ঠিক না। শুধু ভাষা কেন বলবেন আপনি, যা কন্টেন্ট, যা কেন কিছু নেই যা এখন প্রদর্শিত হচ্ছে না, দেখানো হচ্ছে না। শরৎচন্দ্রের বা বঙ্কিমচন্দ্রের কাহিনীগুলি হয় তাহলে আমরা বুঝি, সেটা তাও না। মানে সম্পর্ক কতভাবে যে বিকৃত রকমের সম্পর্ক হতে পারে, সম্পর্কের বিকৃতি, এবং মানে এমনকি মানে কি বলবো, এই বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে অন্যভাবে প্রভাবিত করে তাদের বেড়ে ওঠার সময়টাতে এই যে সিরিয়ালগুলা দেখে যেইভাবে প্রভাবিত হয়, বিশেষ করে আমাদের মধ্যবিত্তের সন্তান। আমার সেখানে কিন্তু প্রত্যাশা ছিল যে বাবা আরে দাদা ইন্ডিয়ানরা বাংলা বলে কেন, খুবই বিরক্ত হয়েছিল। 4-5 বছর, তার বয়স তখন 5 বছর বা 6 বছর, কারণ তার আশা করে এটা ভালো কথা। বর্ডারে রাজশাহীর ওপাশে ইন্ডিয়া জিজ্ঞেস করেছে যে আমাদের রাষ্ট্রপতিকে, তো জিয়াউর রহমান। হক, আপনার কাছ থেকে একটু চ্যানেলের প্রোগ্রামগুলো সম্পর্কে শুনতে চাই, ভালো মন্দ মিডিয়া যদি আপনি একটু বলেন। চ্যানেল আই তো বললাম, চ্যানেল আই তো আমার নিজস্ব চ্যানেল ভাবি, এটা কিন্তু না, করণীয় চ্যানেল আই অনেক কিছুই করছে। তবে ওই গ্রামে যে চলে যেত আগে শায়েক সিরাজ, রিসেন্টলি দেখছিস সেরকম একটা যাচ্ছে না। তারপরে এর আগে মনে পড়ে একবার ওই চরে গিয়ে বাড়ি সব, আমি ছিলাম, সহযোগিতা করেছিলেন। তারপরে এই যে ঈদে কৃষকের ঈদ, এটা এবারে তো সেরকম দেখলাম না, এবারও হচ্ছে কিন্তু একই রকম হয়ে গিয়েছে, সেম জিনিস হয়ে গিয়েছে। ওই ঈদের চতুর্থ দিন যায়। আরেকটা ব্যাপার আছে কিন্তু, ওই গোপাল ভাঁড়কে নাকি মহারাজ প্রত্যেক দিন একটা করে নতুন করে হাসির ব্যাপার করতে হতো, তো বিদ্রুপ, বিদ্রোহ, হাস্যরসাত্মক। একদিন আর কিছু না পেয়ে গোপাল নাকি একটা ঝাঁকা মুঠে ভাড়া করে সেই মুঠের মাথার উপরে জায়গায় চড়ে এসছে রাজদরবারে। রাজা উনি বললেন যে এই কি গোপাল, এই কি ব্যাপার, তুমি মুখটার মাথায় একটা ঝাঁকার মধ্যে বসে আছো কেন? বলল মহারাজ আজকের এই এক নতুন, আজকের নতুন একটা কিছু করতে হবে বলেই করতে হবে তা নয়, কিন্তু নতুনত্ব মানুষ চায়। তা না হলে পরে আপনার অন্যান্য সংস্কৃতিতে, অন্যান্য দেশে, পাশ্চাত্য যাদেরকে আমরা অগ্রণী দেশ বলি, প্রগতিশীল, উন্নয়নশীল, উন্নত দেশ, তারা হয়তো শিল্পে উন্নত হতে পারে, প্রযুক্তিতে উন্নত হতে পারে, সংস্কৃতিতে বা সভ্যতায় বা ঐতিহ্য আমাদের চেয়ে উন্নত হওয়ার কথা না। এটা সম্বন্ধে একটু আমি বলতে চাই, এই যে শেলি একটু আগেও ইঙ্গিত করেছেন যে এই যে সমস্ত গৃহবধূরা, গৃহপালিত পুরুষরা, শব্দটা তারই ব্যবহার করা, বা বাসার গৃহপরিচারিকা ইত্যাদি, এরা যে একেবারে মুগ্ধ হয়ে একেবারে আঠার মতো টিভিতে লেগে থাকেন, অন্যান্য কাজকর্ম ফেলে, এটা থেকে তাদেরকে উৎখাত করার জন্য, বের করে না, উৎখাত করতে হবে। উৎখাত করার জন্য আমাদের চ্যানেলগুলোর, চ্যানেল আইও চিন্তা করে দেখতে পারে যে বিনোদনের ক্ষেত্রে আরো এই ধরনের নতুনত্ব বা ইয়ে করার একটু, মানে অন্য কাউকে বন্ধ করে নয়, এখানে আমার শেলি
ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো আমার দুইখান কথা আছে। দুইখান কথাটা হলো এই যে ঠিক আছে, কিন্তু ওদের অনুকরণ করে নয়। আমরা কিছু করব বটে, কিন্তু তাদের অনুকরণ করতে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যেটা আগে হিন্দি ভাষায় যে সংস্কৃতি এখানে চালু করার চেষ্টা করা হচ্ছিল বা চালু হয়ে গেছে মোটামুটি, সেটা এখন বাংলা ভাষায় আরো সহজ হয়ে যাবে। বরং কমেছে হিন্দির প্রকোপটা, হ্যাঁ বটে, কিন্তু বরং আমি বলতে চাইবো যে আমাদের যে অত্যন্ত উন্নত সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য রয়েছে, সেটাকে যদি আরো লালন করা যায় এবং আরো উৎকর্ষ সাধন করা যায়, তাহলে পরে আমাদের দর্শকদের দৃষ্টি বা আমাদের ওই যে যারা ঘরের রয়েছেন দর্শকরা রয়েছেন, তারা আরো আকৃষ্ট হবেন। এবং চ্যানেল আই এটা খুব ভালোভাবে করতে পারবে বলে আমার বিশ্বাস আছে। চ্যানেল আই এর মতো কিন্তু উদ্ভাবনী এবং সৃষ্টিশীলতা খুব কমেরই আছে বিভিন্ন বিষয়ে। এই যে দুই একটা আপনারা যেমন মেনশন করেছেন, বা আমরা ওই যে কৃষকের ঈদ অপূর্ব অনুষ্ঠান, শাইখ সিরাজ তো এখন এত জনপ্রিয় গ্রামাঞ্চলে, আমি দেখেছি অন্যান্য অনেককে চেনে না, আমাকেও অনেকে চেনে। শাইখ সিরাজ ওই যে চ্যানেল লাইটে যে মাই গড এরকম, দিল্লুরকে যেমন চেনে নিশাচর, মধ্যবিত্ত, শিক্ষিত, উচ্চবিত্ত, কিছু কিছু নিম্নবিত্ত। এভাবে এক একজন একটা মাত্রা। এটাই বলছিলাম আর কি, যে হ্যাঁ ফিরিয়ে আনতে হবে। তো এখানে এই কথাটা বলতে দ্বিধা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচাইতে মানে উল্লেখযোগ্য ভূমিকা যাদের পালন করার কথা, সেটা হচ্ছে সদাশয় সরকার। সদাশয় সরকার যতদিন পর্যন্ত এরকম মানে কাঁচা খোলা নীতি অনুসরণ করতে থাকবেন এই সাংস্কৃতিক আগ্রাসনের ব্যাপারে, ততদিন পর্যন্ত কিন্তু যাই বলুন না কেন কেউ চ্যানেল ঘুরাবে না। আপনার ওই জি অক্ষর দিয়ে যতগুলা চ্যানেল আছে বা যতগুলা বিনোদনমূলক, তথাকথিত বিনোদনমূলক চ্যানেল আছে, এগুলো মানুষের থাকবেই। হ্যাঁ হতো এটা যদি আমাদের চ্যানেলগুলোর ভালো হোক মন্দ হোক। আমাদের নাটক তো এককালে এত জনপ্রিয় ছিল, শুনেছি ওপারে আর কি, যখন তারা যখন বিটিভি শুধু ছিল, বিটিভি যখন ছিল আর কি। এখন আমাদের এখন তো দেখছে না, এখন তো অথচ আমাদের তখন দেখা যেত আর কি। রাইট, না তাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না। আমি বলি এটা কারণ, আমি তো সেটাই তো বলছি। কারণ বলছি এটা কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। এটা সমস্যাটা হয়েছে যেমন ওই যে সালমান রাশদির স্যাটানিক ভার্সেস ভারতে কিন্তু নিষিদ্ধ হয়নি কোনোদিনই, যেটা ওনারা করেছিলেন রাজীব গান্ধীর সময়ে। শুধুমাত্র বলেছিলেন ওর কমার্শিয়াল লাইসেন্সটা দিও না, বাণিজ্যিক আমদানি করতে যাতে না পারে। তাই বইটা আসতে পারেনি ভারতে, কিন্তু নিষিদ্ধ হয়নি। সেইভাবে আমাদের চ্যানেলগুলো নিষিদ্ধ নয়, অনুমত, কিন্তু তারা নাকি নেয় না, আমাদের পয়সা নেয় না। একটা গ্রন্থকে যদি নিষিদ্ধ নাও করা হয়, আর যদি বলা হয় আমরা নিষিদ্ধ করলাম না, তবে আনতে পারবে না, তুমি যেটা বললে আর কি, কিন্তু সেটাতে লোকের আরো বেশি আকর্ষণ, এবং তখন পাইরেসি এডিশনের যেটা দেশের মধ্যে অনেক বেড়ে যায়। এবং তাই হয়েছে তসলিমা নাসরিন প্রতিদিনের আছে লেখে। তো এটাই আর কি। এখানে আমি মনে করি শুধু চ্যানেলগুলোকে বলে লাভ নেই। সরকারের নীতিগত কতগুলো সিদ্ধান্ত, জরুরি সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। তা না হলে পরে আমাদের চ্যানেল দিয়ে আমরা মানুষের আপনি আরেকটা কথা নজর ভাই প্রশ্ন উঠলো, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবু আমি মনে করে দিতে চাই যে সম্প্রচার নীতিমালার যে সমস্ত ঋণাত্মক, নেগেটিভ বা নেতিবাচক দিকগুলো রয়েছে, তার মধ্যে যেটা হবে সেটা হলো আমাদের টিভি চ্যানেল তো লোকে তখন দেখবে না, না দেখলে লাভ কি? তখন আবার তাদের বিদেশিগুলো বন্ধ করতে হবে। তাহলে তুমিও নাই, দিদিও নাই, আমিও নাই, দিদিও নাই, কোনোটাই নাই, বিদেশিও নাই, স্বদেশিও নাই। এটা তো করতে পারে না। নীতিমালা নিয়ে যখন আমরা এখন কথা বলছি না, সেটা না রইলই। কথার সঙ্গে বললাম এটা চ্যানেলগুলোকে নিশ্চয়ই যদি আরো উজ্জীবিত করতে হয়, তাহলে সরকারের ভূমিকাটা অনস্বীকার্য। ব্যারিস্টার রফিকুল হক, আপনি বলছিলেন যে অনুষ্ঠানগুলো সম্পর্কে। না, আমি বলছিলাম যে চ্যানেলের অনুষ্ঠান আমি সংবাদের পৃষ্ঠে আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি। ভেনিসে গিয়েছি, ভেনিস থেকে 1 ঘন্টা জাহাজে করে আরেকটা প্রভিন্সে গেলাম। সেখানে সব বাঙালি আছে, ইটালিয়ান বউ সব। একটা ইটালিয়ান বউ বয়স্ক, সে বলছে না না এই চ্যানেল আই খুলতে হবে। বলে তাড়াতাড়ি 4 তলায় চলে গেল, চ্যানেল আই দেখতে হবে ওই সময়। তাহলে আপনি চিন্তা করে দেখেন কিরকম
পপুলার চ্যানেল আই। ইতালিয়া ভেনিস থেকে আরো প্রায় 100 মাইল দূরে, 150 মাইল দূরে, সেখানে একটা ইটালিয়ান লেডি, বাঙালি স্বামী, সে চ্যানেল আই দেখার জন্য ছুটে চলে গেল 4 তলা। না, একটু ভালো লাগে শুনলে। আমার অভিজ্ঞতা রফিক ভাই, আমার ছেলের শাশুড়ি বলেন ইন্ডিয়ান, গুজরাটি। আমি তার বাড়িতে গিয়ে দেখি আমেরিকায় চ্যানেল আই, তখন আমি বললাম এটা কি মানে আমার সুবাদে তুমি এনেছিলে কিনা, আমি যখন সরকারে ছিলাম। বললো না এনেছিলাম তখন তোমার দেখার জন্য, কিন্তু এটা আমার ভালো লাগে, অতএব এটা আমি রেখে দিয়েছি। আমার কেবল চার্জ দিলেও আমি বুঝতে পারি। আমি বললাম বাংলা বুঝতে পারো? ওর গুজরাটিদের ভাষায় নাকি অনেক কমন বাংলা অনেকখানি বুঝতে পারে। আর সে যেহেতু আমার ছেলের বউ বাংলা শিখে গেছে, সে বোঝে, কিন্তু কোথায় গেছে এই জিনিসটা, আমি এটাই বলছি যে অন্য কোনো চ্যানেলের প্রতি আগ্রহ নেই। না, চ্যানেল আই প্রবাসীদের মধ্যে চ্যানেলের একটা স্থান দখল করে একদম অন্যরকম ইম্প্যাক্ট প্রবাসীদের মধ্যে। না, এই উদ্ভাবনী আর যে সৃষ্টিশীলতার কথা বলছিলাম আর কি, তারই সূত্র ধরে একটু বলতে চাই। যেমন ওই যে কৃষি বিষয়ক অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ, এটা ওই তো বললাম, একটু আগেই বললাম যে শাইখ সিরাজ বোধহয় যে কোনো কনস্টিটিউয়েন্সিতে দাঁড়ালে পরে এমপি হতে পারে। চ্যানেল আই কৃষিতে পথ প্রদর্শক, প্রকৃতি হ্যাঁ, পরিবেশের পথ প্রদর্শক, টক শোতে পথ প্রদর্শক, মুকিত বাবু, তারপরে আপনার তৃতীয় মাত্রা তো নিয়ে এসেছে, টক শো বাজারে পরিচিত করিয়েছে। এই সুযোগটা নিব একটি খাতের কথা, যেটা অবশ্য রাশেদ আক্তার চৌধুরী আমার চেয়ে অনেক অনেক বেশি কাজ করেছেন। আমি তো কোনো কাজ টাজ করিনি, কিন্তু ওনাদের যে সমস্ত দৃষ্টান্তগুলো দেখেছি তার মধ্যে আমি তারও দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঠ পর্যায়ে যেরকম কৃষি বিষয়ক অনুষ্ঠানটা গেছে, টেলিভিশন খুললে পরেই হৃদয় মাটি ও মানুষ মানে হচ্ছে আমরা গ্রামের কোথাও চলে গেছি, গিয়ে সেখানে হাল চাষ দেখছি, কৃষকের সঙ্গে কথাবার্তা বলছি, ফসল উৎপাদন দেখছি, এমনি তরি তরকারি, ফলমূল, হেন তেন, মাছ কেমন বা গবাদি পশু ইত্যাদি দেখছি। ঠিক তেমনি সমান পরিমাণ জোর দিয়ে আমাদের প্রাথমিক শিক্ষা কি পর্যায়ে আছে, কিভাবে আছে, কি হওয়া উচিত, এই জিনিসটা আমি চ্যানেল আইকে রিকোয়েস্ট করব একটু। আপনাদের তো অনেক রকমের উদ্ভাবনী এবং অনেক রকমের সম্ভাবনা, আপনারা করতে পারেন না এমন কোনো কিছু নেই। নিয়মিত না হলে চ্যানেলে আপনার এটা না ঠিক আছে, কিন্তু আমি বলছি একেবারে রুডিমেন্টারি স্টেজে কি, একেবারে শুরু করেছে। আমি যদি দুইটা উদাহরণ একটু দেই মোফাজ্জল করিম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে। এবার 10:30 নিউজের সাথে যে শিক্ষা সংবাদটা যায়, নিয়মিতই প্রায় যায়, এবং এটা একদম মাঠের থেকে তুলে আনা তথ্য। এবং এটার পরে কত নিউজই তো এরকম যায়, মানে সরকার বা দৃষ্টি আকর্ষণ, হ্যাঁ এখন কিন্তু তৈরি হয়ে গেছে, এখন কিন্তু দেখে লোকে, এবং তারপরে ফিডব্যাক আমরা পাই, আমরা চেষ্টা করি আপনাদের সাথে যোগাযোগ করতে। কিন্তু এরকম ঘটনা ঘটেছে মোহাম্মদ ভাই, যে স্থানীয় পর্যায়ে শিক্ষক দিনের পর দিন অ্যাবসেন্ট, এবং সেখানে যখন চ্যানেল আইতে এটা প্রচারিত হয়েছে, তারপরে তো শিক্ষা প্রশাসনের টনক নড়েছে, সরাসরি এটা ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আরো জায়গায় কিছু কাজ হয়, এবং এটাই মানে কাজ হয় এবং স্থানীয় পর্যায়ে হয় আর কি। এখান থেকে তো আর নির্দেশনা লাগে না এগুলা বন্ধ করতে, স্থানীয় শিক্ষা প্রশাসন যথেষ্ট। আপনি দুজনেই তো জেলা প্রশাসক দায়িত্ব পালন করে এসেছেন। আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যাকে আমরা বলি, এটা এই পর্যায়ে এখনো পর্যন্ত আমি শুনেছি প্রায় 10 বছর আগে গবেষণা করেছিলাম যে হসপিটাল ডিসেন্ট্রালাইজেশন, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের, সরকারি হাসপাতালের প্রশাসন বিকেন্দ্রীকরণ। মোহাম্মদ আলী সাহেব তখন ছিলেন স্বাস্থ্য সচিব। তাকে গিয়ে যখন বলা হলো যে থানা স্বাস্থ্য কেন্দ্রের একটি দেয়াল যদি ভেঙে পড়ে যায়, তার যে ভগ্নাবশেষ সেটাকে বিক্রি করার জন্য আবার মন্ত্রণালয়ের অনুমতি লাগে, 1 বছর চলে যায়, ততদিন ইট বালি সব লোকজনে নিয়ে যায়। তাহলে এটা কি করা হবে? এটা বোধহয় এখনো মন্ত্রণালয়ের হাতে রয়ে গেছে। এগুলোর উপরে কিছু কিছু বোধহয় এরকম চিন্তা করলে কত দিক আছে, চিন্তা করা যায় না। মানে এই যে আপনি বললেন, এরকম অনেক দিক আছে। মানে আমি একটা দেখছি যে আমার বাড়ির কাছে একটা প্রধানমন্ত্রী মায়ের নামে একটা হসপিটাল করা হয়েছে, বিরাট এরিয়া দিয়ে, অনেক টাকা খরচা করে। ওখান থেকে 4 মাইল দূরে আমি হসপিটাল করেছি। আমি 100 বেডের হসপিটাল করতে আমার 22 কোটি টাকা গেছে। অবশ্য কত কোটি টাকা গিয়েছে তার শেষ নাই। হ্যাঁ, সেখানে বড় করে লেখা আছে আগামী ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে রোগী ভর্তি করা হবে। ও মাত্র সেটা উঠে গেল।
আজকে কয়েক বছর দেখছি, তারপরে শুনলাম যে কোলালামপুর মানে মালয়েশিয়া একজনকে দিয়েছে কন্ট্যাক্ট ওই হাসপাতাল চালাবার জন্য। তো তারা আমার হাসপাতালে গিয়েছে, গিয়ে বলে তুমি কি ফ্রি করো? নাও, আমি 30% ফ্রি, বাকি যা বার্ডেন নেয় তাই না। তো না, আমাদের বলছে ওই হসপিটালটা চালাও, তোমাকে 30% ফ্রি করতে হবে। তা আমি কোলালামপুর থেকে এসে আমি টেন্ডার দিয়ে আমি কি ফ্রি করার জন্য টেন্ডার দেবো? এটা কি সম্ভব? বলো। পড়ে আছে আজ কত বছর ধরে, কিচ্ছু হয় না। আমার হাসপাতাল পুরো চলছে, কিন্তু এটা ওই রকমই পড়ে আছে। এই যে সরকারি কথা বলছেন, এই যে কত দিক আছে বলা কঠিন না। আবার আপনি এটা কিছু করবেন, কদিন পরে এসিসি আপনাকে একটা নোটিশ দেবে। এই একটা অনেক ব্যাংকে বলা হতো, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগে যে ব্যবস্থাপনা পরিচালক, তিনি একদিন বিরক্ত হয়ে, এটা 80-র দশকে, বলেছিলেন তার সহকর্মীরা যে স্যার এই ঋণটা তো বোধহয় দেওয়া যায় 40 কোটি বা 12 কোটি যাই ছিল। তো উনি বিরক্ত হয়ে বললেন বা খুশি হয়ে বোধহয় বলেছিলেন যে আগে দুর্নীতি দমন বিভাগের অনুমতি নিয়ে আসছেন, তারপর সেই তো সেই এখন আমাদের অবস্থা রফিকুল হক যেমন যে লাস্ট চ্যানেলে সুপারস্টার কথা বললেন, সুন্দরী মেয়েদের কথা বললেন, এটি নিয়ে বিশ্বব্যাপী আবার সমালোচনাও আছে। চ্যানেল আই কিন্তু আবার হ্যান্ডসামদেরও খুঁজে বের করছে আরেকটি অনুষ্ঠানের মধ্যে। করেনি বাবা, এখন তো হয়নি। মানে মানে পুরুষদের, হ্যাঁ, পুরুষদের খুঁজে বের হ্যান্ডসাম কিন্তু রমণীয় হতে পারে, রমণীয় হতে পারে, আজকাল ইংরেজিতে পুরুষদের মধ্যে খুঁজে বের কিন্তু করা আমার মনে হয় না শুরু করেছেন। জি, শুরু করেছে। পুরুষদের কেউ ইন্টারেস্টেড হবেন না, এটা যদি রাষ্ট্রনাও ইন্টারেস্টেড হবে না, ও ইন্টারেস্টেড। কর্পোরেট সেক্টরের জন্য ফিউচার লিডারদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সেটা অন্য ব্যাপার, আচ্ছা, সেটা বয়স ভিত্তিক সুপুরুষ খুঁজে বের করা যদি হয়, তার বেশি দূর যেতে হবে না। আমি এখানে আমাদের উপস্থিত এখানে রফিক ভাইকে, না বয়স ভিত্তিক, রফিক ভাই আগে বলে নিয়েছি বয়স ভিত্তিক। আপনি তরুণদের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না। আরেকটি বিষয় যে বাংলাদেশের চলচ্চিত্রের খুব দুর্দিন। এই সময়টা তো চ্যানেল আই চলচ্চিত্রের সঙ্গে মানে চলচ্চিত্রকে একটা নতুন ধারায় ফিরিয়ে আনবার জন্য প্রচুর চলচ্চিত্র নির্মাণ করছে এবং অনেকগুলো আন্তর্জাতিকভাবে সমাদৃত। আমি আজকেই দুপুরবেলা আমি আপনার এখানে আসার জন্য আমার 2টো মিটিং ছিল মতিঝিলে, 2টোই করেছি। তারপরে আরেকবার নিজের যেখানে যে বসে বসে লিখি সেখানে যাওয়ার একটা প্রলোভন দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখলাম যে শারীরিকভাবে আমার পক্ষে এই অবস্থা সম্ভব না। আমি বাসায় গিয়ে হঠাৎ করে চ্যানেল আই থেকে মন পড়াই ছবি কিন্তু আমি দেখিনি। আমি দেখে আমি কি বলবো, সবটা দেখতে পারিনি, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে এটা অত্যন্ত একদিক দিয়ে উন্নত মান। আর যে কথাগুলো বলছিলাম যে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, জনগ্রাহ্য, গ্রামের কথা, দ্বীপের কথা বলা হচ্ছে, তাদের কথা বলা হচ্ছে, আমার আপনার কথা না। এই যে এই ফিল্মের এই জিনিসটা, এটাই বোধহয় কিছুটা ওই যে পার্শ্ববর্তী দেশের, এখানেও আমার একটা সন্দেহ আছে, আবার একটা কেমন সন্দেহপ্রবণ উনি বলছেন, রাগ হয়, বিরক্ত হয় এগুলি দেখে। আমার মতে পশ্চিমবঙ্গে, আমি কারো প্রতি অসম্মান করে বলছি না, এমন কোনো অর্থনৈতিক বা বিশাল সমৃদ্ধি আসেনি যাতে করে বাংলাদেশের মতো প্রায় সমান সংখ্যক চ্যানেল কলকাতা ভিত্তিক বা পশ্চিমবঙ্গ ভিত্তিক হতে পারে, যদি না তার পিছনে কেন্দ্রীয় সরকারের কোনো ইশারা বা অর্থ সাহায্য বা অন্য অর্থবিদ সাহায্য থাকে। তাহলে কি উদ্দেশ্যে এগুলিকে এমনভাবে আর আমরা কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছি? আমাদের মধ্যে কি কোনো সমন্বয় আছে, কোনো চিন্তা আছে? সরকারি বেসরকারি উভয় পর্যায়ে আমরা তো একই দেশের মানুষ, আমরা নিজেরা সার্বভৌম দেশের মানুষ। আমাদের পার্শ্ববর্তী একই ভাষাভাষী লোক আছেন, তারা আরেক বৃহৎ দেশের অধিবাসী এবং নাগরিক, তাদের সঙ্গে আমাদের ভাষার মিল আছে, সংস্কৃতির মিল আছে, সাহিত্যের মিল ক্রমেই কিন্তু দুর্লভ হয়ে দাঁড়াবে আরো দিন যান। আইরিশ আর ইংলিশ লিটার যেমন হয়েছে, আমেরিকান সাহিত্য আর ইংরেজি সাহিত্য যেমন হয়েছে, এটা হতে বাধ্য। আপনার রাজনৈতিক বিভাজন যেটা, এটা শুধুমাত্র সামাজিক নয়, সাংস্কৃতিক নয়, এটা গড়ে ওঠে, তার সঙ্গে সমাজ সংস্কৃতি বদল হয়। তাহলে পরে এটাকে আমরা যদি মনে রেখে এবং বৃহত্তর পরিসরটার কথা পরিপ্রেক্ষিত মনে রেখে আমরা নিজের সাহসে, আত্মগর্বে, আত্মমর্যাদায়, আত্মবিশ্বাসে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা কেন পারবো না? চ্যানেলের সংবাদ সম্পর্কে আপনাদের কোনো মূল্যায়ন? সংবাদ আমি চ্যানেলের সংবাদ দেখি না, অন্য প্রোগ্রাম বেশি দেখি। সংবাদ দেখতে গেলে মন্নি 7টায় দেখি। আচ্ছা, রাশেদা কিছু আমি আশা পাই। সংবাদ চ্যানেল আই দেখি আমি, অন্তত বিশেষ করে 10:30টা একটু দেখতে চেষ্টা করি সবসময়, কারণ মোটামুটি একটা ভালো কাভারেজ থাকে।
একটা বস্তুনিষ্ঠতা থাকে, যেটা খুবই নিরপেক্ষ নৈর্ব্যক্তিক, খুবই দরকার এখন। অনেকখানি ঠিক সুষম। না, ওই বস্তুনিষ্ঠ বলবো কারণ নিরপেক্ষতা অনেক মানে তবে নিরপেক্ষ এখন একটা পৃথিবীতে কথা আছে নেই। না, ওই গ্রামে গ্রামে যদি এজেন্ট না থাকে তাহলে মানে গ্রামে যখন দেখেন আপনারা গ্রামে, সেটা খুব মানুষ খুব আগ্রহ নিয়ে দেখে। একদিন মনে পড়ে কিছু আগে কোথায় মন্দিশা নিয়ে গেছিল, ইয়ে হচ্ছে ব্যাট তৈরি হচ্ছে, ক্রিকেটের ব্যাট। সবাই দেখে, সবাই একে ফোন করে দেখেছো কোথায় একটা গ্রামে নিয়ে গেল, ব্যাট তৈরি করছে মন্দিশা নিয়ে। এই কুড়িগ্রামের দিকে। হ্যাঁ, কোথায়। তো এইরকম একটা সংবাদ আছে। আচ্ছা, সংবাদের মধ্যে যে সমস্ত উনি শেষ করে দিন। সরি, তার সাথে কি শেষ করেছেন? না ঠিক আছে, বলেন। না, sorry, please. আচ্ছা, যেটা ছিল যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সংবাদের মধ্যে যে বস্তুনিষ্ঠতাগুলো আছে সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমার আরেকটু প্রত্যাশার জায়গা থেকে, যেমন ধরেন ঘুরে আসবো নারীর অধিকারের জায়গা থেকে, নারী বিষয়ক এই যে আমাদের ক্রিকেট টিম খুব একটা গুরুত্ব কিন্তু দিলেন না আপনারা, মনে হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন। নতুন কিছু নয় তো সেই জন্য নতুন কিছু নয়, ক্রিকেট টিম এইভাবে জিতে আসলো, সেকেন্ড হলো, এটা কোনো গতবারও সেকেন্ড হয়েছিল সেই জন্য। যাই হোক, তারপরে ধরেন হিমালয়ের চূড়ায় মেয়ে গেল দুইজন তিনজন। চেষ্টা করে বলছি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব নেপালের মেয়েদের টিমকে 28 গোলে পরাজিত করেছিল। 28 গোলে। একটা মেয়েদের টিম আরেকটা মেয়েদের টিমকে 1 ঘন্টা বা 90 মিনিটের খেলায় 28টা গোল কি করে দেয়? এটা কোনো পুরুষ পারেনি। না, এই যে আপনারা উদাহরণগুলো মানে নারীর অধিকারের জায়গাটা আপনি মনে করছেন সেভাবে স্বাস্থ্যের বিষয়টি। হ্যাঁ, স্বাস্থ্য। আচ্ছা, আমি যেটা বলি, স্বাস্থ্য সম্বন্ধে আপনাদের কোনো প্রোগ্রামে অ্যাজ নেই। একটা রেগুলার একটা প্রতিদিন না হলো সপ্তাহে 2 দিন 3 দিন থাকা দরকার। স্বাস্থ্য বিষয়ক আছে দু একটা প্রোগ্রাম যে নেই তা না, কিন্তু হয়তো আপনার দৃষ্টি বা অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কোনটা আছে আপনাদের? কোন ডাক্তার? মানে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আছে? আছে, কে কোন ডাক্তার? বিভিন্ন জন করেন, আমি ঠিক নিজে এমন সময়ে দেখানো হয় যে আপনিও দেখেন না, আমাদেরও দেখানো হয়। বেশক করি বলতে চাইছি। আমি ওই সংবাদের ব্যাপারটাতে বলছিলাম আর কি, বস্তুনিষ্ঠ সংবাদ এটা কাম্য, এবং এটা মোটামুটি আমার ধারণা যে চ্যানেল আই এর পক্ষপাতিত্ব থাকে না, মোটামুটি একটা নৈর্ব্যক্তিক একটা পরিবেশনা হয়। আমার একটু সাজেশন বললে তো ধৃষ্টতা হয়ে যাবে, আমার মন্তব্য আর কি, বলতে পারেন যে কোনো সংবাদ যেটা প্রাধান্য পায় আর কি, বিশেষ করে আইন শৃঙ্খলা জনিত, এখানে খুন হয়েছে, ওখানে এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি আর কি, এগুলোর মধ্যে একটু যদি অনুসন্ধিৎস ইনভেস্টিগেটিভ রিপোর্টিংটা যদি আর একটু ভালো করা যায়, ইন ডেপথ ইনভেস্টিগেশন অন্যান্য অনেক চ্যানেলে কিন্তু করে, তাই না? সেটাতে হয় কি, সেটা আমাদের অর্থাৎ দর্শকদের উৎসুকতা ধরে রাখা যায়, এবং সেটি সংবাদ ভিত্তিক আরেকটা অনুষ্ঠান হতে পারে, একটি কেসকে নিয়ে সেটি নিয়ে একটা সাংবাদিক অনুষ্ঠান হতে পারে এই সমস্ত ব্যাপার। কারণ এগুলো যে কি পর্যায়ে গেছে এটা তো বলার অপেক্ষা রাখে না। আইন শৃঙ্খলার বিষয়টা বা এই যে সামাজিক অনাচারের, এমনকি আইন বিষয়ক অনুষ্ঠান, মানে আইনের যে প্রয়োগ যতই কম। আগে এককালে তোমার মনে আছে একটা অনুষ্ঠান হতো ওই বিটিভিতে, আবার সেই 70-এর দশকে, আইন আদালত, অ্যাডভোকেট রেজাউর রহমান, সে এখন জনপ্রিয় হয়েছিল, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল। আপনি দেখছেন বাংলা ভিশন রেগুলার প্রত্যেক সপ্তাহে এখনো হয় এগুলার। আচ্ছা, দ্বিতীয়ত আপনার এই যে অনুষ্ঠানটা যেমন আর কি তৃতীয় মাত্রা এই বা এই ধরনের আলোচনামূলক যেটা, দেখুন এটাও কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। 70-এর দশকে তোমার মনে আছে শেলি, যে আমাদের ডাকা হতো বিভিন্ন অনুষ্ঠানের জন্য সরকারি কর্মচারী হিসেবে। এমনকি হঠাৎ করে তৎকালীন কর্তৃপক্ষ আমার মধ্যে যে কি দোষ খুঁজে পেলেন জানি না, গুণ তো নাই, আমাকে একটা অনুষ্ঠান উপস্থাপনার জন্য বলা হতো। তো আমি তখন একটা অনুষ্ঠান উপস্থাপনা করতাম, এটার নাম ছিল উন্নয়নের পথে বা এই ধরনের কিছু ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে। তো যাই হোক, বেশ কিছুদিন বছর দিয়ে করেছি আর কি। তো একদিন, এটা মানে ছোট্ট ঘটনা বলি, একদিন আমি গেছি বিটিভির স্টুডিওতে, মানে বিটিভিতে গেছি। তো ওখানে গাড়ি থেকে নামতেই দেখি মোস্তফা মনোয়ার সাহেব, কি খবর, কেমন আছেন, সে কি এখানে অনুষ্ঠান নাকি? আমি বললাম জি মনোয়ার ভাই, এই একটা অনুষ্ঠান আছে। হ্যাঁ, আপনার কি জানি অনুষ্ঠানটা? আমি বললাম উনি তো একটু খেয়ালি লোক। তা বললাম ওই যে আলোচনা অনুষ্ঠান উন্নয়নের পথে।
ও আচ্ছা, সেই ভালোচনা অনুষ্ঠান, এই শব্দটা সেই থেকে আমার মাথায় ঢুকে আছে। আজকে প্রায় 30-35 বছর গিয়ে তারও বেশি আগের কথা বলছে যে ও ভালোচনা অনুষ্ঠান। আসলে তখনকার কিন্তু সব অনুষ্ঠান ছিল ভালোচনা, সরকারের হিজ মাস্টার ভয়েসের মতো কথাবার্তা বলতে হতো। সেখান থেকে বেশ উন্নতি হয়েছে। এখন তো আমরা না না, এখন তো আমরা আশা করি সেটি চ্যানেল আই প্রথম ভেঙে প্রথম সূচনা। হ্যাঁ, আমরা আশা করি এটা অব্যাহত থাকবে। ওই নীতিমালা আর ভীতিমালা এই সমস্ত আরেক ধারার অনুষ্ঠানের কথা বোধহয় না বললেন, যেটি চ্যানেল আই প্রতিক্রিয়া, সেটি হচ্ছে যে সংবাদপত্র ভিত্তিক যে অনুষ্ঠান, পরের দিনের সংবাদ কি থাকছে সেটি এখন সব চ্যানেলে আমি তো রোজ রাতে মধ্যরাতে করে, এটা কিন্তু অনেক জনপ্রিয়, সংক্ষেপে করে বলে ওটা আর একটু আকর্ষণীয় হয়। অনেক প্রলম্বিত করলে পরে ওটা বিরক্তির কারণ। 15 থেকে 20 মিনিটের অনুষ্ঠান, 15 মিনিট করে। ব্যারিস্টার রফিকুল হক, বাংলাদেশে আইন, বিচার, সংসদ, মানে আপনার কাজের জায়গা যেগুলো, সেগুলো কি আপনি মনে করেন কিনা যে চ্যানেল আই যথেষ্ট পরিমাণে অ্যাড্রেস করতে পারছে? বিচারের ব্যাপারে চ্যানেল আই নেই, অন্য চ্যানেল আছে, অন্য কয়েকটা চ্যানেলে আছে, বাংলা ভিশন আছে। উল্লেখযোগ্য বিষয়গুলো কি আমরা না 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 না, আপনারা চ্যানেল আই মানে কনসিস্টেন্টলি সপ্তাহে 2-3 দিন করে শুধু লয়ের ওপর কে প্রশ্ন করছে, কে করছে, লয়ের ওপর। যেমন বাংলা ভিশনে আমি কয়েক বছর ধরে করেছি, সপ্তাহে একদিন বহু প্রশ্ন আসতো, এবং সবচেয়ে আশ্চর্য প্রশ্ন আসে মিডল ইস্ট থেকে। তারা সেখান থেকে একটা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। এটা করা দরকার আপনাদের। আমরা একেবারে শেষ প্রান্তে প্রত্যেকে যদি আমার একটা আমি আপনার প্রত্যেকের কাছ থেকে শুনবো 1.5 মিনিট করে সময় প্রত্যেকের জন্য। রাশেদা চৌধুরী প্রথমে। আমার একটা প্রত্যাশার জায়গায় এখন পর্যন্ত পূরণ করেনি চ্যানেল আই, সেটা হলো শিশুদের নাটক কিন্তু বন্ধ হয়ে গেছে বেশিরভাগ চ্যানেলে। বিটিভি শিশুদের জন্য আসলে কিছু নেই, শিশুদের জন্য তেমন কিছু নেই। আপনাদের বন্ধ হয়ে গেছে, শুরু কবে হয়েছিল? না, বিটিভিতে করতো, বিটিভিতে করতো একটা সময়, কিন্তু তারপরে কোন চ্যানেল আসলে আমাদের দেশে শিশুদের জন্য আমার খুব কষ্ট। বিটিভি যে নতুন শিল্পী খুঁজে বের করতো, নতুন করে খুবই পপুলার এক সময়, খুবই পপুলার ছিল। আপনারা খুদে গানরাজ করেছেন, কিন্তু আমার যেটা মনে হয় শিশুদের নাটক, এই যে নাট্যচর্চা ছোটকাল থেকে যদি আপনারা করতে পারেন, তাহলে ওই সিরিয়ালের প্রতি ঝোঁকাটাও কমে আসবে যদি এই ধরনের সংস্কৃতির দিকে আপনারা নিয়ে আসতে পারেন। আরেকটা যেটা হলো, ওই আগেও বলেছি, আমি রফিক ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলবো, আইন বিষয়ক অনুষ্ঠান যদি করেন, তাইলে এই যে সমানাধিকার, নারীর অধিকার, পুরুষের অধিকার, সবকিছু মিলে এগুলো অনেক বিভ্রান্তি আছে অনেক জায়গায়, সেগুলোও কিন্তু দূর হতো আপনারা যদি করতেন, তাহলে ভালো হয়। আরেকটা প্রত্যাশার জায়গা আছে যে যেখানে বাংলাদেশের এই যে ভালো দিকগুলা এত কিছু করছে, কত মানুষ বেসরকারি, সবই বলতে গেলে ভালোর স্টোরি তো সবই মানুষের স্টোরি, যে এটা করছে, এই পোশাক শিল্পের কথাই বলি, কিন্তু ঘরের ভেতরের যারা আপনারা এই যে 4 দেয়ালের যারা ভেতরে কাজ করেন, যারা মানে গৃহিণী বলে পরিচিত, তাদের জন্য কোনো কিছু নাই আপনাদের, শুধু রান্নার অনুষ্ঠান ছাড়া। এই জায়গাটাতেও কিন্তু একটা প্রত্যাশা। আর চ্যানেলে বোধহয় একটা সুখবর প্রতিদিন দেয়, সুখবর প্রতিদিন নামে একটা ছোট্ট অনুষ্ঠান, প্রতিদিনই একটা ভালো খবর, অনেক খারাপ খবরের মধ্যে। ডক্টর মিজানুর রহমান শেডি। আমি দুটো কথা চিন্তা করছিলাম। একটি হলো তারুণ্যের কথাটা এসেছে বলে বলছি, যে তারুণ্যের উপরে আমি দেখেছি আপনার এই অনুষ্ঠানে আপনি বেশ প্রয়াস রেখেছেন, চেষ্টা করেছেন যে তরুণদেরকে সংশ্লিষ্ট করতে। আরও এইটা সুতীক্ষ্ণ হতে পারে কিনা, বন্ধু তোমার ছাড়া উদ্বেগ সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত। সেরকমভাবে এই যে তরুণদের আশা আকাঙ্ক্ষা, এটা শুধু আপনার তৃতীয় মাত্রার মাধ্যমে তো অবশ্যই হতে পারে, অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের সমস্যাগুলোকে তাদেরকে বলতে দেন, তাদের কাছে কি মনে হয় দুনিয়াটাকে, কেন তারা বিদেশে চলে যেতে যাচ্ছে। এভাবে তো যেতে চান না, এরা তখন জন্ম হওয়ার আগে বিদেশে চলে যেতে চায়। এইগুলোর কারণগুলো যদি তাদের কাছেই জিজ্ঞেস করা যায়, তাদের কাছে সমাধান চাওয়া যায়, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন স্তরের, বিভিন্ন শাখার, বিভিন্ন ক্ষেত্রের তরুণদের কাছে, তরুণী দুই, আর সেই সঙ্গে সম্ভবত ওই যে
শীর্ষেন্দুর একটি কথা ছিল, এক একটা মানুষ এক একটা পৃথিবী। একটা মানুষ যখন চলে যায়, একটা পৃথিবী চলে যায়। এমন করে মানুষকে ধরে রাখার কোনো প্রচেষ্টা আছে কিনা? বিভিন্ন ধরনের মানুষ, বড় মানুষ নয়, শুধু বড় মাপের নয়, বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের এমন একটি অনুষ্ঠান করা যায় কিনা যার মাধ্যমে মানুষটার পৃথিবীটাকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই চ্যানেলই সঞ্চারিত করতে পারে। আমার একটা কথা আমি একটু বলি, আপনাদের তো হেলথের উপর রেগুলার প্রোগ্রাম করা উচিত। হেলথ এবং ল অ্যান্ড অর্ডার, এটা অন্য চ্যানেলে হয়, আপনাদের কোনোটাই হয় না। হেলথও হয় না, ল অ্যান্ড অর্ডারও হয় না। এটা ইন্ট্রোডিউস করতে পারেন। সবই বলা হয়েছে, নতুন করে কিছু বলার নাই। আমি শুধু এটুকুই বলবো, চ্যানেল আই যেভাবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন, সেইভাবে নিশ্চয়ই থাকবে, তাদের আদর্শ থেকে বিচ্যুত হবে না, এটাই কামনা। এবং জনগণ যা চায় সেটার প্রতিফলন আরো বেশি করে হোক, জনমতের প্রতিফলন বেশি করে হোক, এটাই চাইব। আপনারা জানেন, আপনারা এই বিষয়ে বিজ্ঞ ব্যক্তি। তবে একটা বিষয় আমি একটু দৃষ্টি ফেরাতে চাই আপনাদের, সেটা হচ্ছে যাই বলুন না কেন, সবকিছুর শেষ কথা হচ্ছে দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্রের বিকাশ হওয়া উচিত। এখন যেটা চলছে এগুলা জোড়াতালি দিয়ে চলছে, সবই জোড়াতালি দিয়ে চলছে, সরকার বলুন বেসরকার বলুন, সবখানে জোড়াতালির খেলা চলছে। সেটা থেকে বের হয়ে আসতে হলে পরে কিন্তু একটা সিস্টেমের দরকার, এবং সেই সিস্টেমটা হবে গণতন্ত্রের মাধ্যমে। এটাকে লক্ষ্য রেখে আপনারা কি কি করবেন, আমি রুগী হিসাবে আমার অসুবিধাগুলো বললাম, এখন ডাক্তার হিসাবে আপনারা কি তার চেষ্টা তো করেই যাচ্ছে। অন্তত এই অনুষ্ঠানে তো আমরা প্রতিদিনই এই বিষয় নিয়ে কথা বলছি, আলোচনা করছি। আমি ব্যারিস্টার হক আর কিছু যোগ করব না, আমি কিছু বলছি না। আমি বলছি আপনারা একটা ফিক্সড প্রোগ্রাম করে হেলথ অ্যান্ড ল অ্যান্ড অর্ডার, এর উপর একটা সপ্তাহে 2 দিন 3 দিন করতে পারেন। অনেক ধন্যবাদ রাশেদা কে চৌধুরী, ডক্টর মিজানুর মানশিলি, ব্যারিস্টার রফিকুল হক এবং মিস্টার মোহাফফজুল করিম। দর্শক, আমার এই 4 গুণী অতিথি কথা বলছিলেন চ্যানেলের জন্মদিনে। গত 15টি বছর যারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আশা করব যে আগামী দিনগুলোতে থাকবেন। এই 15 বছর বয়সী চ্যানেল আই সবসময় 16তে পা দিচ্ছে, এবং এই তারুণ্যটাকে চ্যানেল আই সবসময় ধরে রাখতে চাইবে। বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠীর সিংহভাগ এখন তরুণ। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা। ভবিষ্যতে থাকবেন এই প্রত্যাশাটা থাকলো। আর চ্যানেলের জন্মদিন আজকে, সকাল থেকেই সন্ধ্যা অবধি চ্যানেলের দরজা সকল দর্শকের জন্য মুক্ত। যারা পারবেন আমাদের এখানে আসবেন, আমরা কোথায় কাজ করি, কিভাবে কাজ করি দেখবার চেষ্টা করবেন। আর যারা আসতে পারবেন না, তারাও গোটা দিন চ্যানেলের পর্দায় চোখ রাখবেন এই আনন্দ আয়োজনকে উপভোগ করবার জন্য। আপনাদের সবার প্রতি আমাদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা।